এই পুজোয় হাতে যদি থাকে 7 থেকে 10 দিনের ছুটি, তাহলে বাড়িতে বসে নেটফ্লিক্সের সঙ্গে প্রেম না করে বেরিয়ে পড়ুন এক জমজমাট উত্তর ভারত ট্যুরে। ডেস্টিনেশন হতে পারে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন আর অযোধ্যা। ইতিহাস, রাজা মহারাজা, মন্দির, মসজিদ, তাজমহল, লালকেল্লা, শ্রীকৃষ্ণের জন্মভূমি, এক সফরেই এত কিছু। তবে আজকের এই সিরিজের প্রথম পর্বে আমরা ঘুরবো ভারতের রাজধানী দিল্লি। দিল্লি শুধু দেশের রাজধানী নয়, এই শহরের প্রতিটা গলিতে যেন লুকিয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস। তাই আজকের ভিডিওতে দেখাবো কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, মেট্রোতে কত খরচ হবে এবং একদিনে দিল্লির কোন কোন আইকনিক প্লেস কভার করা যায়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আমাদের দিল্লি দর্শন ট্যুর। কলকাতা থেকে দিল্লি আসার জন্য আমাদের চয়েস ছিল পূর্বা এক্সপ্রেস। আমরা ধরলাম 12,381 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, যা গয়া রুট দিয়ে যায়। আর একটা পূর্বা এক্সপ্রেস রয়েছে 12,303, যেটা পাড্ডা রুট দিয়ে যায়। বর্তমানে হাওড়া থেকে 8টায় ছেড়ে নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাবে পরের দিন ভোর 6:05। এটি সপ্তাহে 4 দিন চলে, মন্ডে, টুইসডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এছাড়াও কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস সহ আরো বেশ কিছু ট্রেন অপশন রয়েছে। তাই আপনার ট্রাভেল ডেট অনুযায়ী আইআরসিটিসির টাইমিং আর অ্যাভেলেবিলিটি দেখে টিকিট বুক করে নেবেন। হাওড়া থেকে নিউ দিল্লি প্রায় 1,500 কিলোমিটার জার্নি। এক রাত একদিন নয়, একটা পুরো রেলওয়ে এক্সপিরিয়েন্স। জানলার বাইরে একের পর এক বদলে যাচ্ছে ল্যান্ডস্কেপ, আর কোচের ভিতর কখনো চা, কখনো খাবার, কখনো গল্প, আর সবকিছুর মাঝেই একটা এক্সাইটমেন্ট। পরের সকালেই আমরা পৌঁছে যাব ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লিতে থাকার জন্য আপনি যদি হোটেল বুক করতে চান, তবে দিল্লি আজমেরি গেট সাইট বা পাহাড়গঞ্জের সাইটে থাকতে পারেন। পাহাড়গঞ্জের সাইটে আপনার হোটেল প্রাইস যথেষ্ট কম পড়বে, আর যাতায়াত ব্যবস্থাও যথেষ্ট কনভিনিয়েন্ট হবে। দিল্লি ঘোরার জন্য অটো, ক্যাব, বাস সবই আছে, কিন্তু একদিনে অনেকগুলো জায়গা ঘুরে দেখার জন্য আমাদের মেন উইপন দিল্লি মেট্রো, আর সব থেকে কম খরচায়ও। আপনি নিতে পারেন মেট্রোর স্মার্ট কার্ড, যা মাত্র 150 টাকা। তবে এর সঙ্গে সিকিউরিটি ডিপোজিট 50 টাকা অ্যাড করে টোটাল আপনাকে পে করতে হবে 200 টাকা। আর এই কার্ড দিয়ে আপনি একদিনে যতবার ইচ্ছা মেট্রোতে চড়তে পারেন। টিকিট কেটেছি মানে ভাড়া নিয়ে আর ভাববো না। তবে কার্ড অ্যাভেলেবিলিটি আর বর্তমান নিয়েও স্টেশনে কাউন্টারে একবার কনফার্ম করে নেবেন। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন লালকেল্লা। আমরা মেট্রো থেকে পৌঁছে গেলাম লালকেল্লা মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে কয়েক মিনিট হাঁটলেই সামনে বিশাল লাল দেয়াল। তখনই মনে হবে, আচ্ছা এটাই সেই লালকেল্লা। 1638 সালে সম্রাট শাহজাহান এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। 1648 সালের দিকে নির্মাণ সম্পূর্ণ হয়। শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে শাহজাহানাবাদে স্থানান্তর করার পর এই দুর্গ হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। লাল বেলে পাথরের বিশাল দেয়াল পেরিয়ে ভিতরে ঢুকলেই একের পর এক ঐতিহাসিক স্থাপত্য। নওবতখানা, দেওয়ান ই আম, দেওয়ান ই খাস, রংমহল, মুমতাজ মহল, শাহী হামাম, মতি মসজিদ সব মিলিয়ে যেন একটা পুরো মুঘল সিটি। আর দেওয়ান ই খাসেই এক সময় ছিল বিখ্যাত ময়ূর সিংহাসন। তবে সেই সিংহাসন আজ আর এখানে নেই। 1739 সালে নাদির শাহের আক্রমণে সময় সেটি নিয়ে যাওয়া হয়। লালকেল্লা শুধু একটা দুর্গ নয়, এটা ভারতের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি প্রতীক। ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী এখান থেকেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। টিকিট প্রাইসের কথায় এবারে আমরা আসি। ইন্ডিয়ান ভিজিটরদের জন্য এন্ট্রি ফি বর্তমানে 50 টাকার আশেপাশে। তবে এক্ষেত্রে আপনি যদি মিউজিয়ামে যান, সেক্ষেত্রে আপনার টিকিট ফ্রি হবে 80 টাকা। আর যদি অনলাইনে বুকিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার টিকিট প্রাইস হবে 35 রুপিস। চলুন দেখে নেওয়া যাক লালকেল্লার ভিতরে একটা সিনেম্যাটিক ভিডিও শ্যুট। লালকেল্লার পর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হুমায়ুন টম্ব। তবে এখানে আমরা কিন্তু মেট্রোর সঙ্গে অটো বা ক্যাব কম্বাইন করে নিলাম। হুমায়ুন টম্বের কাছাকাছি মেট্রো স্টেশন হিসেবে আছে
জেএলএন স্টেডিয়াম। বর্তমানে জাংপুরা মেট্রো স্টেশনও ব্যবহার করা যায়। হুমায়ুন টম্ব দিল্লির মুঘল আর্কিটেকচারের অন্যতম অসাধারণ নিদর্শন। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী হামিদা বানু বেগমের উদ্যোগে 1600 শতকে এই সমাধিসৌধ নির্মিত হয়। লাল স্যান্ডস্টোন আর সাদা মার্বেলের কম্বিনেশন, বিশাল ডোম এবং চারপাশে চারবাগ গার্ডেন, সব মিলিয়ে জায়গাটা অসাধারণ। অনেকেই এই গার্ডেন টম্ব আর্কিটেকচারকে পরবর্তীকালে মুঘল স্থাপত্যের গুরুত্বপূর্ণ পূর্বসূরি হিসাবে দেখেন। আর এখানকার সিমেট্রিক্যাল গার্ডেন দেখে একটা কথাই মনে হয়, মুঘল আমলে জিওমেট্রিও বেশ রোমান্টিক ছিল। ইন্ডিয়ান অ্যাডাল্টের এন্ট্রি ফি বর্তমানে দিল্লি ট্যুরিজমের তথ্য অনুযায়ী 40-এর কাছাকাছি। টাইমিং সানরাইজ থেকে সানসেটের মধ্যে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। হুমায়ুন টম্ব গেলে আপনারা লোধি গার্ডেন দেখতে ভুলবেন না। হুমায়ুন টম্ব থেকে মাত্র 10 থেকে 15 মিনিট দূরত্বেই পড়বে লোধি গার্ডেন। চারপাশে সবুজ গাছপালা, বিশাল লন, আর তার মাঝখানে ছড়িয়ে রয়েছে বহু শতাব্দী পুরনো টম্ব আর আর্কিটেকচারের রিমেন্স। এখানে দেখতে পাবেন সিকান্দার লোধি টম্ব, শীশ গুম্বাদ সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য। লোধি গার্ডেন থেকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লোটাস টেম্পল। আমরা মেট্রো ধরে চলে এলাম কালকাজি মন্দির মেট্রো স্টেশনে। স্টেশন থেকে লোটাস টেম্পল খুব বেশি দূরে নয়, হাঁটতে পারেন অথবা চাইলে ই রিক্সাও নিতে পারেন। আর সামনে আসতেই চোখে পড়বে সাদা মার্বেলের সেই বিখ্যাত পদ্মফুলের মতো আর্কিটেকচার। সত্যি বলতে ক্যামেরাতে যতটা সুন্দর দেখায়, সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর দেখায়। লোটাস টেম্পল মূলত প্রেয়ার এবং মেডিটেশনের জন্য তৈরি। এখানে কোনো নির্দিষ্ট দেবদেবীর মূর্তি নেই, বরং বিভিন্ন ধর্মের মানুষ এখানে একটা শান্ত নিরপেক্ষ প্রার্থনা করেন। ভিতরে ঢুকলেই চারপাশে নীরবতা আপনাকে কিছুক্ষণের জন্য দিল্লি ট্রাফিক আর হর্ন আর ভিড় সবকিছু ভুলিয়ে দেবে। এখানে এন্ট্রি ফ্রি, তবে ফটোগ্রাফির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পারমিশন বা নিয়ম রয়েছে। লোটাস টেম্পল সাধারণত মন্ডে বন্ধ থাকে, তাই এখানে এসে সেলফির চেয়ে সাইলেন্সটা একটু বেশি উপভোগ করবে। লোটাস টেম্পলের পর এবার আমাদের নেক্সট টার্গেট কুতুব মিনার। কালকাজি মন্দির থেকে আমরা ম্যাজেন্টা লাইন ধরে গেলাম হাউজ খাস। হাউজ খাসে ইয়েলো লাইন ইন্টারচেঞ্জ করে পৌঁছে গেলাম কুতুব মিনার মেট্রো স্টেশনে। স্টেশন থেকে কুতুব মিনার কমপ্লেক্সের দিকে অটো বা ই রিক্সা নেওয়া যায়। আর সামনে এসেই সেই বিশাল মিনার দেখে মনে হলো এত বড় টাওয়ার তখন কিভাবে বানিয়েছিল। কুতুব মিনারের নির্মাণ শুরু করেন কুতুবউদ্দিন আইবক 1200 শতকের শেষের দিকে। পরে তার উত্তরসূরি ইলতুৎমিশ নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে বর্জ্যপাত ও অন্যান্য কারণে ক্ষতি হলে ফিরোজ শাহ তুগলক সংস্কার করেন। এখানে শুধু কুতুব মিনার নয়, আয়রন পিলার, আলাই দরজা, কুওয়াত উল ইসলাম মস্কিউ, এলাই মিনার সহ আরো বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। অর্থাৎ টিকিট কেটে শুধু একটা টাওয়ার দেখতে আসবেন না, পুরো কমপ্লেক্স ঘুরবেন। কুতুব মিনারের টিকিট প্রাইস মাত্র 40 টাকা। চলুন দেখে নিই এর কিছু সিনেম্যাটিক ভিডিও শুট। এবার ইতিহাসের পাতা থেকে চলে আসি আধুনিক দিল্লি অন্যতম আইকনিক ল্যান্ডমার্কে ইন্ডিয়া গেটে। কুতুব মিনার থেকে আমরা ইয়েলো লাইন ধরে সেন্টার সেক্রেটারিয়েটের দিকে গেলাম। সেখান থেকে অটো বা ক্যাব নিয়ে চলে আসতে পারেন ইন্ডিয়া গেট।
ইন্ডিয়া গেট মূলত প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্যোগে নির্মিত ওয়ার মেমোরিয়াল। দিনের বেলায় এই গ্র্যান্ডিওর একরকম, কিন্তু সন্ধ্যার পর আলোয় সেজে উঠলে ইন্ডিয়া গেটের অ্যাটমসফিয়ার একেবারে অন্যরকম। চারপাশে মানুষের ভিড়, ফ্যামিলি, ট্যুরিস্ট, স্ট্রিট ফুড সব মিলিয়ে একটা প্রপার দিল্লি ইভিনিং। আর একটা কথা, দিল্লি এসে ইন্ডিয়া গেটের সামনে ছবি না তুললে ইনস্টাগ্রাম আপনাকে ক্ষমা করবে তো? ইন্ডিয়া গেট ঘোরার জন্য আলাদা কোনো এন্ট্রি টিকিট লাগে না। আর ইন্ডিয়া গেট এলে আপনারা একেবারে দেখে নিতে পারেন রাষ্ট্রপতি ভবনও। ইন্ডিয়া গেটের পর এবার আমরা চলে যাব রাজঘাট। এখানেই মহাত্মা গান্ধীর সমাধিস্থল। দিল্লির ব্যস্ত শহরের মাঝখানে রাজঘাটের পরিবেশ অনেকটাই শান্ত। কালো মার্বেলের সমাধি ফলকের সামনে দাঁড়ালে একটা অন্যরকম অনুভূতি হয়। এখানে কোনো বড় মনুমেন্ট এর শো আপ নেই, শুধু সিম্পলিসিটি আর একটা বিশাল ইতিহাস। তাই দিল্লি সাইট সিনে সময় থাকলে রাজঘাট অবশ্যই রাখবেন। আজকে আমাদের শেষ ডেস্টিনেশন স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। রাজঘাট থেকে মেট্রো ধরে চলে এলাম অক্ষরধাম মেট্রো স্টেশনে। স্টেশন থেকে মন্দির মাত্র প্রায় 200 মিটার, অর্থাৎ হেঁটেই সহজে পৌঁছে যাওয়া যায়। আর মন্দিরের সামনে এসে দাঁড়ালে সত্যি কিছুক্ষণ চুপ করে যেতে হয়। বিশাল আর্কিটেকচার, অসাধারণ স্টোন কার্ভিং আর ইন্ডিয়ান কালচারের বিভিন্ন দিক সব মিলিয়ে অক্ষরধামের এক্সপিরিয়েন্স আলাদা। এখানে মেন কমপ্লেক্স এন্ট্রি ফ্রি, তবে এক্সিবিশনস এন্ড মিউজিক্যাল ফাউন্টেনের জন্য আলাদা টিকিট রয়েছে। দিল্লি ট্যুরিজমের বর্তমান তথ্য অনুযায়ী এক্সিবিশনস অ্যাডাল্ট টিকিট 170 এন্ড মিউজিক্যাল ফাউন্টেন অ্যাডাল্ট টিকিট 30 রুপিস। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট এবং ব্যাগ ভিতরে নিয়ে যাওয়া যায় না, সেগুলো ক্লক রুমে জমা রাখতে হয়। তাই অক্ষরধামে যাওয়ার সময় অপ্রয়োজনীয় জিনিস সঙ্গে না নেওয়াই ভালো। আর যদি সময় থাকে তাহলে সন্ধ্যার মিউজিক্যাল ফাউন্টেন শোও দেখতে পারেন। তবে মন্ডেতে অক্ষরধাম বন্ধ থাকে, তাই যখন প্ল্যান করবেন তখন দিনটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ আজকে আমরা দিল্লি আইটিনারিতে দেখলাম রেড ফোর্ট, হুমায়ুন টম্ব, লোধি গার্ডেন, লোটাস টেম্পল, কুতুব মিনার, ইন্ডিয়া গেট, রাজঘাট, অক্ষরধাম টেম্পল। দিল্লি মেট্রোর কথা এবার আসি। একদিন এতগুলো জায়গা ঘোরা সম্ভব, কিন্তু বেশ টাইট। তাই আরামে ঘুরতে চাইলে দিল্লির অন্তত 2-3 দিন রাখাই ভালো। আর হাতে যদি 7 থেকে 10 দিনের ছুটি থাকে তাহলে এই দিল্লি ট্রিপের সঙ্গে আগ্রা, মথুরা, বৃন্দাবন আর অযোধ্যাও যোগ করে পুরো একটা উত্তর ভারত ট্যুর বানিয়ে ফেলতে পারে। তাহলে আর দেরি নয়, এই পুজোয় হাতে 7 থেকে 10 দিনের ছুটি নিয়ে করে ফেলুন দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা যোগ করে একটা পুরো উত্তর ভারত ট্যুর। কারণ দিল্লি শুধু দেখার শহর নয়, দিল্লি অনুভব করার শহর। কখনো মুঘল হিস্ট্রি, কখনো স্বাধীনতার গল্প, কখনো মন্দিরের আর্কিটেকচার, কখনো বা স্ট্রিট ফুড। প্রতিবার দিল্লি আপনাকে একটু নতুন গল্প শোনাবে। আজকের দিল্লি এপিসোডটা এখানেই শেষ। পরের পর্বে আমরা যাব মথুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম আরো ট্রাভেল স্টোরি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, এর নেক্সট এপিসোডে আসবে উত্তর ভারত ট্যুরের দ্বিতীয় পর্ব। ততক্ষণ পর্যন্ত ঘুরুন, দেখুন আর গল্পগুলো জমিয়ে রাখুন।